This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, গুরুত্বপূর্ণ তিনটি ঘটনা। প্রথমেই বলি যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে 2026 বিধানসভা নির্বাচনের আগে। এই বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রচারের অন্যতম স্লোগান ছিল হিন্দু হিন্দু ভাই ভাই, পশ্চিমবঙ্গের হিন্দু সমাজকে রক্ষা করতে হবে। বলাই বাহুল্য, এই স্লোগানকে সামনে রেখে বিজেপি বাংলা জুড়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করেছিল এবং পাশাপাশি বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানগুলোর নাম শুভেন্দু অধিকারীর মুখে শোনা যেত। রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে, ইসকন থেকে শুরু করে ভারত সেবাশ্রম সংঘ, এমনকি ভারত সেবাশ্রম সংঘের মহারাজ, বলা যায় বিতর্কিত মহারাজ কার্তিক মহারাজ বিজেপির প্রায় পোস্টার বয়েই পরিণত হয়েছিলেন। এই কার্তিক মহারাজ বিজেপির এই হিন্দুত্ববাদী যে প্রচার, তার অন্যতম মুখ হয়ে উঠেছিলেন। বিজেপি ক্ষমতায় আসার পরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন রাস্তার যে নামকরণ হবে বা বিভিন্ন জায়গার যে নামকরণ হবে, তার দায়িত্বও এই কার্তিক মহারাজ পেয়েছেন। আর সেই হিন্দু হিন্দু ভাই ভাই বলা বিজেপি তার সরকারের আমলে এইরকমই এক মহারাজ নিজের প্রাপ্য চাইতে গিয়েছিলেন বিজেপির প্রতীকে 2026 বিধানসভা ভোটে জিতে আসা এক বিধায়কের কাছে। প্রাপ্য তো পাননি, উল্টে প্রাপ্য চাইতে গিয়ে তার জুটেছে নোংরা খিস্তি, জানিয়েছেন সেই মহারাজ। দেখাবো আজকের পর্বে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে বিজেপির কর্মীরা কাদা ছুঁড়েছে, ঢিল ছুঁড়েছে, ইট ছুঁড়েছে, নোংরা গালাগালি করেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, হালিশহরের ঘটনাকে কেন্দ্র করে বিজেপি বলেছে কি জনরোষ। কিন্তু কিছুদিন আগে আমরা শুনেছিলাম, জেনেছিলাম বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে এরকম দিন আসতে বেশি দেরি নেই যখন ডিমের অভিমুখ বদলে যাবে, যখন আক্রমণের শিকার আমাদের হতে হবে। শ্রমিক ভট্টাচার্য সেই আশঙ্কাকে সত্যি করে দিয়ে এবার বিজেপি বিধায়কের গাড়িতেই আছড়ে পড়লো আক্রমণ। বিজেপি বিধায়ক জনরোষের শিকার হলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যারা বলছিলেন না, ওই জনরোষের শিকার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই কথাটা বলেছেন 24 ঘন্টা পার হয়নি, তার মধ্যেই বিজেপির এক বিধায়ককে ঘিরে জনরোষ তৈরি হয়েছে। দেখাবো। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ঋতব্রত শিবিরে বিলম্বিত বোধোদয়। হ্যাঁ, ঠিক শুনছেন, ঋতব্রত শিবিরে বিলম্বিত বোধোদয় শুরু হয়ে গিয়েছে। কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল যে অনেকেই তলায় তলায় যোগাযোগ রাখছে। 3 জন বিধায়ক সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটে গিয়ে দেখা করে এসেছিলেন, কিন্তু বাদবাকি যারা যোগাযোগ রাখছে তারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ না করলেও তলায় তলায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছে, এবং সেই সংখ্যাটা প্রায় 50 থেকে 55 কুণাল ঘোষ জানিয়েছিলেন, কিন্তু সামনে দেখা যাচ্ছিল না। এবার প্রকাশ্যে চলে এসছে, বিলম্বিত বোধোদয় ঘটছে, সেটাও এই পর্বে থাকবে। শুরু করছে সেই বিলম্বিত বোধোদয় দিয়ে, অর্থাৎ ঋতব্রত শিবিরে বিলম্বিত বোধোদয়। কি হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হালিশহরে আক্রমণ হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে কুণাল ঘোষ ইতিমধ্যেই জানিয়েছিলেন যে বিধানসভা চত্বরে প্রতিবাদী ধর্ণা কর্মসূচি করবেন, এবং আমরা দেখতে পেয়েছি গোটা বাংলা জুড়ে প্রতিবাদী ধর্ণা কর্মসূচি হয়েছে। সেই ধর্ণা কর্মসূচিকে কেন্দ্র করে গ্রেপ্তারি হয়েছে, তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে। সমস্ত জায়গায় না হলেও বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের ঘটনা যেন তৃণমূল কংগ্রেসের জন্য, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের জন্য সাপে বর হলো। যে সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীরা ভাবছিলেন রাস্তায় নামবো কি নামবো না, তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই আক্রমণের ঘটনায় রাস্তায় নেমে গেলেন। মনের সমস্ত বাধা দ্বন্দ্ব সরিয়ে রেখে, সামনে বিপদ আসতে পারে সে কথা মাথায় রেখেও রাস্তায় নামলেন। এটা তৃণমূল কংগ্রেসের, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের জন্য, মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক। আর যেটা বলছিলাম, কুণাল ঘোষ তো বলেছিলেন বিধানসভা চত্বরে ধর্ণা কর্মসূচি করবেন। কুণাল ঘোষ ধর্ণা কর্মসূচি করলেন। সেখানে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ, অশোক দেব, শোভনদেব চট্টোপাধ্যায়, বীণা মণ্ডল, আলিফা আহমেদ, বাবর আলীরা তো ছিলেনই। পাশাপাশি ঋতব্রতপন্থী তিনজন বিধায়ক সেখানে এসে উপস্থিত হলেন এবং তারা সরাসরি জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া আমাদের কোনো মূল্যই নেই, 10টা ভোট পাবো না নিজের এলাকায়। আমরা গত বছর এই সময় জানতামই না যে আমরা টিকিট পাবো। মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছেন বলে আজকে আমরা বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমাদের বিন্দুমাত্র মূল্য নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, বলেছেন বসিরহাট উত্তরের বিধায়ক। পাশাপাশি
আরো এক বিধায়ক বলেছেন, আমি ঋতব্রতপন্থী, কিন্তু আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হয়েছে, আমি চুপ করে বসে থাকতে পারবো না, তাই প্রতিবাদে আমি সামিল হয়েছি। শুনুন তাদের বিলম্বিত বোধোদয়ের পরে কি বক্তব্য তারা জানালেন। আমি 10টা ভোট বসিরহাট থেকে পাবো না যদি দিদির ছবি থাকবে না ওখান থেকে। এটা হচ্ছে মানে একটা পরিস্থিতি। দিস ইজ দ্য রিয়েল সিচুয়েশন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রত্যেকের ক্যান্ডিডেট। I stood from Bashirhat Uttar and I got a heavy margin because of the people and because of one lady, Mamata Bandyopadhyay. না না, হঠাৎ করে এটা বলে লাভ নেই। আমি তো দিদির লোক, ওখানেই ছিলাম। আমাকে বলা হয়েছিল কি দিদি এখানে থাকবেন, আপনি দিদির সাথেই থাকবেন, দিদি ছাড়া যাবে না। আমি এটাই ওয়েট করছিলাম, বলছি আমি দিদির সাথে আছি। এটা কোন দল, এটা দল আমি জানি না। আমি বসিরহাট উত্তর জিতেছি, আমি 500 ভোট পাবো না ওখান থেকে। আমি দিদির ছবি নিয়ে জিতেছি। কে কি করছে ওটা আমার দেখার নেই। আমার একটাই মন্তব্য আছে, বক্তব্য আছে, আমি দিদির কাছে ছিলাম, দিদির কাছে আছি। আমি কিন্তু আই এম জিরো উইদাউট মমতা বন্দ্যোপাধ্যায়। লাস্ট আগস্ট 2025 আমি কি জানতাম আমি এমএলএ হব? আমি জানতাম না তো। এই সুযোগটা কে দিয়েছে? I am with Mamata Bandyopadhyay, that is Kalighat. I am with Mamata Bandyopadhyay, that is Bengal. I am with Mamata Bandyopadhyay, that is Bashirhat Uttar, Bashirhat. That is Mamata Bandyopadhyay. আমার কথা হচ্ছে যে আজকে আমাদের জননেত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর হালি শহরে যেভাবে বর্বরচিত আক্রমণ হয়েছে, তার গাড়িতে কাদা ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, তাকে প্রাণে মারার যে চেষ্টা করেছে, তার প্রতিবাদে আজকের এই যে প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগদান করেছি এবং মমতা ব্যানার্জির উপরে আক্রমণের প্রতিবাদ জানাচ্ছি। আমি কোন পন্থী আমি সে কথা উল্লেখ করতে চাইছি না। মমতা ব্যানার্জি আমাদের খুবই প্রিয় এবং তার উপরে আক্রমণের প্রতিবাদে আজকে যে কর্মসূচি হয়েছে সেই কর্মসূচিতে আমি যোগদান করেছি এবং সেই কর্মসূচিতে আমি মমতা ব্যানার্জির উপর আক্রমণের প্রতিবাদ। আমি বর্তমানে ঋতব্রতপন্থী, কিন্তু মমতা ব্যানার্জির উপরে এই আক্রমণের প্রতিবাদে এই কর্মসূচিতে আমি যোগদান করেছি। মমতা ব্যানার্জিকে মনে প্রাণে ভালোবাসি, শ্রদ্ধা করি, তার উপর আক্রমণের প্রতিবাদে আজকের এই কর্মসূচিতে আমি যোগদান করি। শুনলেন, অর্থাৎ ঋতব্রত শিবিরে বিলম্বিত বোধোদয় শুরু হয়ে গিয়েছে। সবে 2জন বিধায়ক সামনাসামনি এসে জানিয়েছেন। এরপরে লাইনটা আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, এ কথা আলবাত বাংলার রাজনীতি সচেতন মানুষজন বুঝতে পারছেন। কিন্তু আপনারা যেটার জন্য সব থেকে বেশি করে অপেক্ষা করছেন, যে কোন বিধায়ক এক গেরুয়া বসনদারি মহারাজ তাকে খিস্তি করলো, নোংরা খিস্তি করলো, সে বিষয়ে জানাবো। কিন্তু তার আগে ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনরোষ হয়েছে বলেছিল না বিজেপি, স্থানীয় বিধায়ক বলেছিল, শুভেন্দু অধিকারী বলেছিল, দিলীপ ঘোষ বলেছিল, সমীপ ভট্টাচার্য বলেছিল, আরো বিজেপির তাবর তাবর নেতারা বলেছিল না যে জনরোষের শিকার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টা যায়নি, ফেরত চলে এসছে। কার সঙ্গে কি ঘটনা ঘটেছে? বর্ধমানে বিজেপির প্রতীকে নির্বাচিত বিধায়ক পাঁজা বাবু, তার গাড়ি ঘিরে বিজেপি কর্মীরা স্লোগান দিচ্ছে, বলছে দাবি 1, দফা 1, বিধায়কের পদত্যাগ। দফা 1, দাবি 1, বিধায়কের পদত্যাগ। জয় শ্রীরাম ধ্বনি হচ্ছে, বিজেপি 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 জিন্দাবাদ ধ্বনি উঠছে। পাশাপাশি সেই এলাকার স্থানীয় বিধায়ককে ঘিরে বিক্ষোভ চলছে, গাড়ির ওপর আক্রমণ চলছে। জনরোষের শিকার বিজেপির প্রতীকে নির্বাচিত বিধায়ক। এবার যদি বিজেপির কোনো সদস্য সমর্থক বলেন না এটা জনরোষ না, মেনে নিচ্ছি জনরোষ না, কিন্তু যারা বিক্ষোভ দেখালেন তারা বিজেপিরই লোক, তাহলে স্বীকার করুন, হয় এটা জনরোষ, না হলে আপনাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। একবার দেখুন সেই জনরোষ বা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব যাই বলুন না কেন তার দৃশ্য। जिंदाबाद जिंदाबाद
দেখলেন? আর এবারে আজকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, হিন্দু হিন্দু ভাই ভাই বলে ক্ষমতায় আসা বিজেপি, সেই বিজেপির বিধায়কের কাছে নিজের পাওনা চাইতে গিয়েছিলেন গেরুয়া বসনধারী এক সাধু মহারাজ। পরিবর্তে কি জুটলো? জুটলো নোংরা খিস্তি। কে বলছেন? বলছেন আনন্দ মহারাজ। অভিযোগ, বিজেপির প্রতীকে নির্বাচিত বিধায়িকা রেখা পাত্রর বিরুদ্ধে এই মহারাজ জানাচ্ছেন, যখন রেখা পাত্রকে কেউ ঘর ভাড়া দিতে চাইতো না, তখন আমি আমার 3 কাঠা জমির ওপর 3 তলা বাড়ি ভাড়া দিয়েছিলাম, বাগান বাড়ি। সেই বাড়িতে মোচ্ছাব হয়েছে, আনন্দ হয়েছে, ফুর্তি হয়েছে, পিকনিক হয়েছে। এপ্রিল মাস থেকে বাড়ি ভাড়া নিয়েছে। এপ্রিল মাসে বিজেপি ক্ষমতায় আসেনি, এপ্রিল মাসের ভাড়া দিয়েছে। মে মাসে বিজেপি ক্ষমতায় এসছে, মে মাসের ভাড়া দিয়েছে। কিন্তু ওই যে ক্ষমতায় আসেনি আর ক্ষমতায় এসছে 2 মাস হয়ে গেছে, জুন জুলাই আগস্ট 3 মাসের ভাড়া এই মহারাজ পাচ্ছেন না। চাইতে গিয়েছিলেন, বদলে জুটেছে খিস্তি, গালাগালি। জানাচ্ছেন এই মহারাজ। অভিযোগ জানাতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে। বিচার তিনি পাবেন কি পাবেন না তা ভবিষ্যৎ বলবে। গিয়েছিলেন, কিন্তু তিনি ঠিক কি অভিযোগ জানালেন সেটা আপনাদের জানা দরকার, কারণ বিজেপি ক্ষমতায় এসেছিল হিন্দু হিন্দু ভাই ভাই বলে। দেখুন একজন হিন্দু মহারাজের অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে ঠিক কি। নেবুখালীতে আমার একটা গেস্ট হাউস আছে, গেস্ট হাউসটার নাম হচ্ছে কেশবানন্দ প্যালেস। সেই কেশবানন্দ প্যালেস আমার নিজের গেস্ট হাউস, 4 বিঘা জমির উপরে 3 তলা বাড়ি। তো ওকে কেউ ভাড়া দিচ্ছিল না, যেহেতু বিজেপি আসবে কিনা কোনো ভরসা ছিল না। আমি ওনাকে ভাড়া দিলাম, যে আমি তো ছোটবেলার থেকে বিজেপি করি, সেই তপন শিকদারের টাইম থেকে, যখন তপন শিকদার প্রেসিডেন্ট ছিলেন বিজেপি। তো আমি ওনাকে বললাম যে আপনি আমার এটা ভাড়া নিন। তো 70,000 টাকা ভাড়া কথা হয়ে 4 বিঘে জমি, বাগান বাড়ি টাড়ি সব ওরা ব্যবহার করছে। এবং ওখানে খাওয়া দাওয়া, উৎসব, আনন্দ, পিকনিক, তা পুকুর আছে, সব কিছু নিয়ে ওরা আছে। রেখা পাত্রই ভাড়া নিয়েছিল। কত সালে? এই তো ওই 26-এর এপ্রিল থেকে ভাড়া আছে। এপ্রিল মে ভাড়া দিয়েছে, জুন জুলাই আগস্ট পুরো 3 মাস হয়ে গেল, কোনো ভাড়াও দেয় না, প্লাস কেনার কোনো কথা বলছে না। আমি সমস্যায় পড়েছি যে আমার সামনাসামনি বসে আলোচনা করেছেন? হ্যাঁ, অনেকবার লোক পাঠিয়েছি, ওই যে আমাদের সেক্রেটারি এসছে, সেক্রেটারিকেও দিয়েছি এবং সেক্রেটারিকে পাঠিয়েছি কয়েকবার কথা বলতে। আমার ট্রাস্টের সেক্রেটারি, ট্রাস্টটা হচ্ছে রেজিস্টার্ড ট্রাস্ট এবং 80G ধারা রেজিস্টার্ড, মানে ট্যাক্স ফ্রি। সেই ট্রাস্টের আমি ফাউন্ডার, প্রেসিডেন্ট। উনি কি বলছেন? রেখাপাত্র কি বলছেন? রেখাপাত্র অনেক খিস্তি খামারি দেয়, লেখাপড়া জানে না তো, মূর্খের অশেষ দোষ। আমাদেরকে সেদিন প্রথম বলেছে রেখাপাত্র, সেটা হচ্ছে একটা কথা উনি বললেন, আমি নোংরা রাজনীতি করি না। তাহলে মা তুমি এরকম বললে কেন? নোংরা রাজনীতিটা কি? আমি তোমাকে বললাম যে মা আমাদের ভাড়াটা দিচ্ছ না কেন? বলে আমি এই পড়ে আছি, আমার কাছে এখনো টাকা আসেনি। তা আমি এখানে অবজেকশন করলাম, আপনারা টাকা দেন না বলে। মাসে মাসে এমএলএদের টাকা ঠিক তার অ্যাকাউন্টে চলে যায়। আর তাহলে আমার টাকাটা দিচ্ছে না কেন? এখন ওখানেই থাকেন তাই তো রেখাপাত্র? রেখাপাত্র ওখানেই আছেন, অথচ না তো জমিটা কেনার কোনো ব্যবস্থা হচ্ছে, না রেখাপাত্র কোনোভাবে মাসিক যে টাকা ভাড়া সেটাও দিচ্ছে না। শুনলেন? অর্থাৎ তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী আমরা এই পর্বে দেখলাম। ঋতব্রত শিবিরের বিলম্বিত বোধোদয়, হিন্দু হিন্দু ভাই ভাই বলে ক্ষমতায় আসা বিজেপির বিধায়কের কাছ থেকেই জুটল খিস্তি এক হিন্দু মহারাজের। পাশাপাশি দেখতে পেলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে যা যা আক্রমণ করেছিল, সেই আক্রমণকে জনরোষ
আখ্যা যে বিজেপি দিয়েছিল, সেই বিজেপি বিধায়ককে ঘিরেই জনরোষ বা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। কি মনে করছেন দর্শক বন্ধু? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।